ওয়েলকাম টু প্রস্তুতি। আজকের ভিডিওতে WBSSCর গ্রুপ সিতে আসা সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো ডিসকাস করব, যেখানে 15টি কোশ্চেন আমরা দেখব। আর নেক্সট ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের আরও 15টি কোশ্চেন ডিসকাস করা হবে। তাহলে চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি এসেছিল। জেপিইজি একটি ছবির ফরম্যাট। তো তোমরা সবাই জানো, যখন কোনো ফটো আমরা তুলি তারপরে ফটোটি জেনারেলি এই ফরম্যাটে সেভ হয়, তাই তো। এটার ফুল ফর্মটা কি? তো এটার ফুল ফর্ম হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ঠিক আছে, অপশন সি। তো এই জেপিজি এর ফরম্যাটটা কি, এটা ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে যখন আমরা ছবি তুলি তখন এই ফরম্যাটটা জেনারেলি হয়, মানে ফটোগ্রাফি ফরম্যাট। আরও কিছু ফরম্যাট আছে, সেটা সম্বন্ধে তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে পিএনজি। এটাও হয়তো তোমরা দেখেছো, পিএনজি ফরম্যাট। তাহলে এটার ফুল ফর্ম কি? এটা ফুল ফর্ম হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, যার মাধ্যমে জেনারেলি বিভিন্ন লোগো ডিজাইন এগুলো করা হয়, কারণ এখানে আমাদের স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের দরকার হয়, সেজন্য এটা ইউজ করা হয়। তাহলে এটা একটু মনে রাখবে, এটাও পরীক্ষায় আসতে পারে। এছাড়াও তোমরা দেখেছো জিআইএফ, বিশেষত যখন হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করি তখন ছোটোখাটো অ্যানিমেশন পাঠানোর জন্য জিআইএফ ইউজ করা হয়। জিআইএফ এর ফুল ফর্মটাও লিখে নাও, সেটা হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ওকে, তাহলে এই দুটিও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এর ফুল ফর্মগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। তাছাড়াও একটি খুব জনপ্রিয় ফরম্যাট আছে, যেটা দিয়ে আমরা জেনারেলি ই বুকগুলো রিড করি, সেটা হচ্ছে পিডিএফ। আশা করি এটা সবারই জানা। পিডিএফ এর ফুল ফর্মটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ওকে, ঠিক আছে। তাহলে এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে রামসার সাইট। এটা রামসার হবে। তো রামসার সাইট এই কথাটি কিসের সাথে সম্পর্কিত? তো রামসার সাইট, এটা জেনারেলি বলা হয় জলাভূমির রেসপেক্টে। তো অ্যাকচুয়ালি হয়েছিল কি, রামসার বলতে রামসার একটা জায়গার নাম। এটা ইরানে একটি জায়গার নাম, রামসার টাউন বলে ইরানে আছে। এখানে 1971 সালে একটি গ্লোবাল কনভেনশন হয়েছিল জলভূমিকে বাঁচানোর উপরে, ঠিক আছে। কারণ জলভূমি, জানো যে আমাদের জল পরিশোধন করতেও খুব মেজর রোল প্লে করে। তাছাড়াও যে ইকোসিস্টেম আছে সেটাকেও ব্যালেন্স করতে কিন্তু রক্ষা করে, সেই জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট জলভূমি, সেগুলোকে রক্ষা করাটা আমাদের দায়িত্ব। সেজন্য পৃথিবীর বিভিন্ন যে ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রিরা, তারা একসাথে এই কনভেনশনে সামিল হয়ে তারা এই কনভেনশনটা সাইন করে, ঠিক আছে। তাহলে এই জন্য এই দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে পরিচিত। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, ঠিক আছে, বিশ্ব জলাভূমি দিবস, যেটা 2 ফেব্রুয়ারিতে পালিত হয়। তাহলে ইনফরমেশনগুলো একটু নোট ডাউন করে নিই। রামসার হচ্ছে ইরানে। আর রামসার এই কনভেনশনটা হয়েছিল 1971। সাইন হয়েছিল যেহেতু 2 ফেব্রুয়ারি, এই ডেটটিকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর এখান থেকে আরও কিছু জিনিস জানতে হবে যে আমাদের ভারতে সর্বপ্রথম রামসার সাইট কোনটি ছিল। বর্তমানে তো অনেকগুলো রামসার সাইট হয়ে গেছে, অলমোস্ট 90 60টি হয়ে গেছে। কারণ প্রায় আমরা দেখছি যে কিছুদিন পর পরই নতুন নতুন রামসার সাইট সেটা অ্যাড হচ্ছে। আমি কোনো একটা ভিডিওতে পরে ডিটেলসে বলে দেবো পরীক্ষার আগে, কারণ বলা যায় না যে এর মধ্যেও যদি কোনো রামসার সাইট অ্যাড হয়ে যায়, তাই আপডেটেড থাকাটা ভালো। অ্যাপ্রক্সিমেটলি 95টা ধরে নাও, 95 থেকে 96 রয়েছে, 96টা রয়েছে। রিসেন্টলি বিহারে দুটো রামসার সাইট ওটা তকমা পেয়েছিল। তো ইন্ডিয়ায় যদি বলি ফার্স্ট রামসার সাইট, তাহলে এই দুটোর নাম আসে। অবভিয়াসলি চিল্কা তো হবেই, আর চিল্কার সাথে আরেকটি ছিল, সেটা হচ্ছে রাজস্থানের কেওলাদেও, ঠিক আছে। কেওলাদেও ন্যাশনাল পার্কও আছে, তোমরা হয়তো জানো কেওলাদেও। তাহলে কেওলাদেও হচ্ছে রাজস্থানে, আমি শর্টে RJ লিখলাম, চিল্কা হচ্ছে উড়িষ্যাতে। তো এই দুটো ইনফরমেশন কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে বলি, আমাদের রাজ্যেও কিন্তু রামসার সাইট রয়েছে। দুটো রামসার সাইট আছে, দুটোই মনে রাখতে হবে। একটা হচ্ছে পূর্ব কলকাতা জলভূমি, যেটাকে ইস্টার্ন ক্যালকাটা বলা হয়। এটা জলভূমির তকমা পেয়েছিল 2001 সালে। ইয়ার সহ কিন্তু মনে রাখতে হবে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এগুলো ইনফরমেশন। আর তার সাথে হচ্ছে সুন্দরবন।
তো সুন্দরবন অবশ্যই জানা আছে যে সুন্দরবন আহ, এখানে কি আছে, জাতীয় উদ্যানও আছে, অভয়ারণ্য আছে, ব্যাঘ্র প্রকল্প আছে, তারপরে ক্রোকোডাইল যে সংরক্ষণ সেটাও রয়েছে। তাহলে এখানে সব কিছুই রয়েছে, ঠিক আছে, সেই জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এটা 2019 সালে সুন্দরবনকে এই রামসার সাইটে তকমাটা দেওয়া হয়েছিল। আর সুন্দরবন অবশ্যই ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে, আশা করি এটাও জানা। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়েছিল, এই ইয়ারটা খুব দেয় পরীক্ষায়, 1987, ঠিক আছে। তাহলে সুন্দরবন, এখানে আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে, ভারতে যতগুলো রামসার সাইট আছে, মানে সব যতগুলো জলভূমি আছে সব থেকে বৃহত্তম এটা, ঠিক আছে, লার্জেস্ট ওয়েটল্যান্ড, এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, সেটাও ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। সেটা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ কি। তো হিমোগ্লোবিন তোমরা জানো যে কোথায় থাকে, আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। আর হিম হিম বলতে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে আয়রনকে। তার মানে হিমোগ্লোবিনে একটি মেটাল থাকে, সেটা হচ্ছে আয়রন। আয়রনের সংকেত হচ্ছে এফি, আশা করি জানো। হিমোগ্লোবিনের কাজ কি তাহলে? হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে। আর হিমোগ্লোবিন একটা প্রোটিন, ঠিক আছে, এটা একটা প্রোটিন, এটা মনে রাখতে হবে। এটা আরবিসি মানে আমাদের লোহিত রক্তকণিকায় থাকে। আর যখন আমরা শ্বাস নেই, তখন যে আমরা অক্সিজেনটা নেই, সেই অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সি হিমোগ্লোবিন সারা শরীরে পৌঁছে যায়। আর তোমরা জানো যে আমরা যে খাবার খাই, মানে মেইনলি কি গ্লুকোজ থাকে, তাছাড়া প্রোটিনও থাকে। তো সেই যে খাদ্যগুলো অক্সিজেনের সাথে জারিত হয়, জারিত হয়ে আমরা কি পাই, এনার্জি পাই। তো তারপরে জারিত হওয়ার পরে যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে আবার বহন করে নিয়ে কোথায় নিয়ে আসে, ফুসফুসে নিয়ে আসে। আর সেই ফুসফুসে নিয়ে আসার পর সেটা আমরা কার্বন ডাইঅক্সাইড রূপে নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করে দিই, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিনের মেইন কাজ কি, সেটা হচ্ছে অক্সিজেনকে গোটা শরীরে পরিবহন করা, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর যেটা অলরেডি বললাম যে হিমোগ্লোবিনে কি থাকে, আয়রন থাকে, তার জন্য এই কালারটা কি হয়, লাল হয়, ঠিক আছে। তাহলে লাল যে রঞ্জকটা, এটা কি কারণে হয়, হিমোগ্লোবিনে থাকে আয়রন। আর অমেরুদণ্ডী প্রাণী, তাদের শরীরে যেমন চিংড়ি, চিংড়ি শরীরে থাকে হিমোসায়ানিন, ঠিক আছে, এটাও মনে রাখতে হবে, হিমোসায়ানিন। তো হিমোসায়ানিন থাকার জন্য তাদের রক্তের কালার কি হয়, নীলাভ হয়, ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। ভিটামিন এর ঘাটতির ফলে কি রোগ হয়? তো এটা তো জানতে হবে, এটা রাতকানা, আশা করি সবাই জানো। তো ভিটামিন এ থেকে কি কি জানতে হবে, এটা রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে। রাতকানা রোগ হয়, রাতকানা মানে নাইট ব্লাইন্ডনেস, তোমরা জানো। তো আসলে হয় কি, আমাদের চোখের রেটিনায় রোডোপসিন নামক এক রঞ্জক থাকে, ঠিক আছে। চোখের যে রেটিনা থাকে, সেই রেটিনায় রোডোপসিন নামে এক রঞ্জক থাকে। তো এই যে রঞ্জকটা, এটা কম আলোতে দেখতে আমাদের সাহায্য করে। এবার যদি ভিটামিন এ অভাব হয়, এই রোডোপসিনটা ধীরে ধীরে কমতে থাকে, ওই জন্য আমরা স্পষ্টভাবে রাত্রেবেলা দেখতে পাই না। আর যদি খুব দীর্ঘস্থায়ী এই ভিটামিনের অভাব হয়, তাহলে তার জন্য একটা রোগ হয়, সেটাকে বলে জেরপ্থ্যালমিয়া, জেরপ্থ্যালমিয়া। তো জেরপ্থ্যালমিয়াতে কি হয়, এটা যে চোখের মধ্যে আমাদের যে একটা তরল পদার্থ থাকে সবসময়, তোমরা জানো যে আমাদের চোখে তরল পদার্থ থাকে যেগুলো জার্মগুলোকে বাইরে বের করে নিয়ে আসে। তো সেই তরল পদার্থটা ধীরে ধীরে কমতে থাকে, চোখ শুকিয়ে যায়, মানে ড্রাইনেস, ঠিক আছে, এটাও দিতে পারে পরীক্ষায়। ভিটামিন এর অভাবে কিন্তু এই জেরপ্থ্যালমিয়াও হয়। আর বাকি যে রোগগুলো রয়েছে, রিকেট, রিকেট আশা করি জানো। যে রিকেট কোন ভিটামিন অভাবে হয়, ভিটামিন ডি। এটা জেনারেলি শিশুদের হয়, ঠিক আছে, শিশুদের হাড় বেঁকে যায়, এটাকে রিকেট বলে। স্কারভি, স্কারভি হচ্ছে মাড়ির মধ্যে ইনফেকশন হয়, ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে হয় এটা, ভিটামিন সি। আর রাসায়নিক নামগুলোও কিন্তু জানতে হবে, ভিটামিন সি যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি যেমন এটার নাম ক্যালসিফেরল, ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। আর ভিটামিন এ এর যদি উৎস জানো, যে শাকসবজি আছে, পালং শাক, গাজর, এগুলোতে পাওয়া যায় কড লিভার। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে আসি। মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কতগুলি? মানুষের শরীরে মোট হাড় রয়েছে, একজন প্রাপ্তবয়স্ক তার হচ্ছে 206টি। তবে যখন শিশু জন্মায়, তখন শিশুর শরীরে কিন্তু হাড়ের সংখ্যা বেশি থাকে। কতগুলি? মোটামুটি 300টি হাড় থাকে,
ঠিক আছে, 300টি হাড়। তো যত বয়স হয়, বড় হওয়ার সাথে সাথে ছোট ছোট হাড়গুলি একে অপরের সাথে যুক্ত হয়ে শেষ পর্যন্ত 206টি হাড়ে পরিণত হয়। আর এখান থেকে এক দুটি ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম হাড় জানতে হবে কানের কাছে থাকে। ঠিক আছে, স্মলেস্ট যে বোন সেটা আমাদের কানে থাকে। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্টেপিস। পরীক্ষায় খুব দেয় এই কোশ্চেনগুলো, রিপিটেড কোশ্চেন, তাই এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর যদি বলে লার্জেস্ট, লার্জেস্টটা থাকে আমাদের কোথায়? পায়ের যে থাই থেকে শুরু করে যে লার্জেস্ট যে হাড়, সেটাকে বলা হয়, লার্জেস্ট বোনটাকে বলা হয় ফিমার। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। আরেকটা ইনফরমেশন মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের যে মাথার খুলি আর মেরুদণ্ড মিলিয়ে টোটাল কিন্তু 80টা হাড় থাকে। ঠিক আছে, টোটাল 80টা হাড় থাকে। মাথার যে খুলি মানে স্কেলেটন, যেটা স্কাল বলে, মাথার খুলি এবং মেরুদণ্ড মানে স্পাইনাল কর্ড। ওকে, এখানে আরো ইনফরমেশন রয়েছে, বাট সব ইনফরমেশন একটা কোশ্চেনে ডিসকাস করাটা অনেক লেন্দি হয়ে যাবে, বাকি অন্য সময় বলবো। নেক্সট কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? আশা করি এটা কোশ্চেন সবাই জানা। দেখো, কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি, পারার মতন। এটা গত যে পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল, বাট অবভিয়াসলি এই বছরে কিন্তু যে পরীক্ষা হবে সেখানে এরকম এত সোজা কোশ্চেন দেবে না, একটু ট্রিকি দেবে। সেজন্য আমাদের প্রত্যেকটা কোশ্চেনের যা যা ইনফরমেশন হতে পারে পরীক্ষার জন্য নেসেসারি সব জানতে হবে। যেমন মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, সেটা আশা করি সকলেরই জানা। আর নেপালে কি বলা হয়? নেপালে একটা নাম আছে এই মাউন্ট এভারেস্টে, সেটাকে বলা হয় সাগর মাথা বা সাগর মাথা। ঠিক আছে, সাগর মাতা, এটা মনে রাখবা। আর তিবেতিয়ান ল্যাঙ্গুয়েজে কি বলে এটাকে? মানে চাইনিজরাও বলে, তিবেতিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় চোমো লাংমা। চোমো লাংমা। ঠিক আছে, এভারেস্টের হাইট জানতে হবে। 0.86 মিটার। তো 86 মিটার পরে বেড়েছে, কারণ পরে যখন মেজার করা হয়েছিল তো এটা বেড়েছিল। আর সব থেকে প্রথম যারা এই এভারেস্টকে জয় করেছিল তাদের নাম অবশ্যই জানতে হবে। 1953-তে দুইজন ছিলেন, একজন শেরপা ছিলেন আর একজন ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক, তার নাম হচ্ছে এডমন্ড হিলারি। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। তেনজিং নরগে। ওকে, আর এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে যেগুলো পরীক্ষা খুবই দেয়, তোমরা নোট ডাউন করে নেবে। সেটা হচ্ছে ফার্স্ট ফিমেল যিনি মাউন্ট এভারেস্টকে এক্সপিডিশন করেছিলেন, জয় করেছিলেন, ফার্স্ট ফিমেল, এখানে ইন্ডিয়ান বলছে না কিন্তু, ফার্স্ট ফিমেল গ্লোবালি, তার নাম হচ্ছে জুঙ্কো তাবেই। তিনি জাপানের নাগরিক ছিলেন, জুঙ্কো তাবেই। ঠিক আছে, জাপান থেকে বিলং করতেন। এবার যদি বলি ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান, এই নামটাও জানতে হবে, এগুলো কোশ্চেন খুব রিপিট করে। তার নাম হচ্ছে বচেন্দ্রী পাল। বচেন্দ্রী পাল, ইন্ডিয়ান। আর যদি বলি ফার্স্ট ফিমেল বাঙালি, তাহলে এই নামটিও মনে রাখতে হবে, তার নাম হচ্ছে ছন্দা গায়েন। ছন্দা গায়েন। ওকে, আর ফার্স্ট ইন্ডিয়ান যদি বলি, ফার্স্ট ইন্ডিয়ান, তো ফার্স্ট ইন্ডিয়ান একজন আর্মি অফিসার ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল আফতার সিং চিমা। তিনি আসলে একটি গ্রুপের সাথে গিয়েছিলেন। ঠিক আছে, সেটাও বলে দিচ্ছি, তার নামটাকে লিখে দিই। তার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল আফতার সিং চিমা। আর তিনি একটা গ্রুপের সাথে গিয়েছিলেন। আর যেই শেরপার সাথে গিয়েছিলেন ওই শেরপা প্রথমবার, মানে প্রথম পার্সন যিনি এই মাউন্ট এভারেস্টকে 2বার জয় করেছিলেন। তার নামটাও লিখে নাও, তার নাম হচ্ছে নাবাং গম্বু শেরপা। এই শেরপারি গ্রুপের সাথে তিনি গিয়েছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান যার কথা বলছে। আরেকটা কোশ্চেন খুব দেয়, এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন উইথ প্রস্থেটিক লেগস।
উইথ প্রস্থেটিক লেগস, মানে বুঝলে তো, নকল যে পা, তার পা ছিল না, প্রস্থেটিক লেগ লাগিয়ে তিনি এই এভারেস্টকে জয় করেছিলেন। তার নামটা খুব দেয় পরীক্ষায়, তার নাম হচ্ছে অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা। তো এই নামগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে, যে কোনো সময় যে কোনো পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তো চলো তাহলে অনেক ইনফরমেশন হয়ে গেলো, নেক্সট কোশ্চেনে চলে যাই। ধরিত্রী দিবস বা আর্থ ডে বলা হয়। তো আর্থ ডে কাকে বলা হয়, কোন কোন ডেটাকে, সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 22শে এপ্রিল। ঠিক আছে, 22শে এপ্রিলকে বলা হয় আর্থ ডে। আর আর্থ ডে কেন আমরা প্রতি বছর পালন করি, সেটা হচ্ছে পরিবেশ রক্ষা আর সচেতনামূলক বৃদ্ধির জন্য, যে পৃথিবীকে আমাদের সুস্থ রাখতে হবে মেইনলি। ঠিক আছে, এটা 1970 সালে প্রথমবার পালিত হয়েছিল। আর বাকি ইনফরমেশনগুলো, বাকি ডেগুলো কি জন্য পালিত হয় সেটাও জেনে রাখতে হবে। 5th জুন আশা করি সবার জানা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এনভায়রনমেন্ট ডে। 16ই সেপ্টেম্বর এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওজন ডে। ওয়ার্ল্ড ওজন ডে। তো ওজোন গ্যাস জানো যে খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের যে বায়ুমণ্ডলের লেয়ার আছে, সেকেন্ড লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার থাকে, যেটা আমাদের সূর্য থেকে আগত যে অতি বেগুনি রশ্মি, ঠিক আছে, ইউভি রশ্মি থেকে আমাদের প্রোটেক্ট করে। ঠিক আছে, তো এই ওজোন লেয়ারটাই ডিপ্লেশন হয়ে যাচ্ছিল, মানে ওজোন লেয়ার ক্ষয় হয়ে যাচ্ছিল, সেজন্য 1987 সালে 16ই সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বরে কানাডার একটা সিটি, সেটার নাম হচ্ছে মন্ট্রিয়াল। ঠিক আছে, মন্ট্রিয়ালে সাইন হয় মন্ট্রিয়াল প্রোটোকল। যে ওজোন গ্যাসকে রোধ করার জন্য যেই গ্যাসগুলো দায়ী, তাদের ব্যবহার কমাতে হবে, সেইগুলো এখানে এই প্রোটোকলে সাইন হয়েছিল। তারপরে এই ওজোন লেয়ারটাকে আমরা প্রোটেক্ট করতে পেরেছি, রিপেয়ার হচ্ছে, মানে এখনো কমপ্লিটলি হয়নি, বাট হচ্ছে। তো মন্ট্রিয়াল প্রোটোকল, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা পরিবেশেরও কোশ্চেনের মধ্যে চলে আসে, প্রোটোকল। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেনে চলে আসি। আর 12ই মে, 12ই মেটাও একটু জেনে রাখো, 12ই মেটাও ইম্পর্টেন্ট। 12ই মে হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল নার্স ডে, কারণ যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার জন্মদিবস। ঠিক আছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার জন্মদিবস। ওকে, তাহলে এটা লিখে দিই, ইন্টারন্যাশনাল নার্স ডে। ওকে, নেক্সট, কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? স্বাভাবিক, সবগুলোই তোমাদের হয়তো নাম শোনা আছে, গরুমারা, সুন্দরবন, চাপড়ামারি, সবগুলোই পশ্চিমবঙ্গে। মানসটা কিন্তু আসামে। মানস ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মানসে কি কি পাওয়া যায়? মানসে পাওয়া যায় হচ্ছে টাইগার, আর পাওয়া যায় এক শৃঙ্গ গন্ডার, ওয়ান হর্ন রাইনো। ওয়ান হর্ন রাইনো আমাদের গরুমারাতেও পাওয়া যায়। ঠিক আছে, জলদাপাড়াতেও পাওয়া যায়, মেইনলি জলদাপাড়ায় পাওয়া যায়। আর যদি বলি সব থেকে, পৃথিবীর সব থেকে বেশি ওয়ান হর্ন রাইনো কোথায় পাওয়া যায়, সেটা আসামেরই অন্য একটি জাতীয় উদ্যান আছে, সেটা হচ্ছে কাজিরাঙা। মনে রাখতে হবে, কাজিরাঙা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানুষ এসছে, কাজিরাঙাও আসতে পারে, ইম্পর্টেন্ট কাজিরাঙা। ওকে, এই দুটোই হচ্ছে আসামে। আসামে। আর বাকি যে ন্যাশনাল পার্কগুলো আছে বা অভয়ারণ্য আছে, কোনটা কোন জেলায়, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। গরুমারা যেমন আমরা জানি জলপাইগুড়ি। ঠিক আছে, জলপাইগুড়ি। ইভেন যে চাপড়ামারি, এটাও জলপাইগুড়িতে। ঠিক আছে, আর সুন্দরবন তো জানোই কোথায়, দক্ষিণ 24 পরগনায়। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। আর এখান থেকে যে ইনফরমেশন দুটো জানতে হবে, সেটা অলরেডি আমি বলে দিয়েছি, 2019 সালে রামসার সাইট, আর 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছিল। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়ে যায়। আচ্ছা, নেক্সট, ঝুম। ঝুম হলো কি? ঝুম হচ্ছে এক ধরনের কাল্টিভেশন, মানে চাষের পদ্ধতি। তো ঝুম চাষ কি, এটাকে শিফটিং কাল্টিভেশনও বলা হয়, মানে স্থানান্তরিত। তো হয় কি, মেইনলি এটা নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে দেখা যায়। সেখানে একটি জঙ্গলকে প্রথমে পরিষ্কার করা হয়, সেখানে চাষ করা হয়। চাষ করার পরে সেটাকে, সেখান থেকে তারা হারভেস্ট করে, মানে কেটে নিয়ে, ফসলটা কেটে নিয়ে আবার অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে, তো এটাতে তাদের একটা আহ, মানে ট্র্যাডিশনাল কালচারও বলতে পারো। ঠিক আছে, তো তারা এটা প্র্যাকটিস করে, বাট এটা কিন্তু অফিসিয়ালি, মানে লিগালি এটা ব্যান্ড। ঠিক আছে, কারণ এতে জঙ্গল ক্ষয় হচ্ছে, স্বাভাবিক। ঠিক আছে, তাহলে সয়েল এরোশন, মানে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। তো এটার
আমাদের মানে পরিবেশের জন্য ক্ষতিকর, বাট তাদের এটা ট্রাইবাল প্র্যাকটিস একটা। তো মনে রাখবে এটা হচ্ছে একটি চাষের পদ্ধতি, ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় শিফটিং কাল্টিভেশনও বলা হয়। ঠিক আছে? পরীক্ষায় এভাবে আসতে পারে, শিফটিং কাল্টিভেশন নাম কি? সেটা হচ্ছে ঝুম চাষ বলা হয়। মেইনলি নর্থ ইস্ট ইন্ডিয়ায়, উত্তর পূর্ব ভারতের দিকে দেখা যায়, মানে মেঘালয়, আসাম ওইসব সাইডে দেখা যায়, নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে। ওকে, নেক্সট, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে? তো কি কি জানতে হবে এখানে? মহারাষ্ট্রের প্রথমে কোন জেলায়? এটা হচ্ছে ঔরঙ্গাবাদ। বেসিক্যালি ঔরঙ্গাবাদ নামটা আগে ছিল, এই নামটি এখন চেঞ্জ হয়ে গেছে, এটাও পরীক্ষা আসতে পারে। ঔরঙ্গাবাদ নাম চেঞ্জ হয়ে এখন হয়েছে সাম্ভাজি নগর। সাম্ভাজি নগর। তো সাম্ভাজি জানো হয়তো, যে মারাঠা যে রাজ্য ছিল তার একজন রাজা ছিলেন সাম্ভাজি, শাহু সাম্ভাজি। আর কি জানতে হবে? এটা, এই যে ইলোরা গুহ, ইলোরা গুহা সম্বন্ধে একটু জানতে হবে, যে ইলোরা গুহ এখানে কি ছিল? এই গুহাতে যে তিনটে ধর্ম, হিন্দু, বুদ্ধ, বুদ্ধিস্ট আর জৈন, এই তিনটে ধর্মের টোটাল মিলে 34টি যে রক কাট কেভ আছে, মানে পাথর খচিত মন্দির আছে। ঠিক আছে? 34টি কেভস আছে। আর কার কতগুলো? হিন্দুদের কটা, এটা লিখে দিই, অতটা হয়তো ইম্পর্টেন্ট না, বাট যদি আসে তাহলে আশা করি অ্যান্সার করতে পারবে। হিন্দুদের হচ্ছে 17টি, 17টি হিন্দু দেবদেবীর আম, এই পাথরখচিত মন্দিরগুলি আছে, যার মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে কৈলাস মন্দির। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কৈলাস মন্দির, কৈলাস টেম্পল। আর বুদ্ধিস্টদের রয়েছে 12টি এই রক কাট কেভ, আর জৈনদের রয়েছে 5টি। ঠিক আছে? মানে শেষ 5টি যেটা আছে সেটা জৈনদের জন্য। ওকে, আর অবশ্যই এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এগুলো আসে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর ইলোরা গুহ কারা তৈরি করেছিল? ইলোরা গুহ তৈরি করেছিল রাষ্ট্রকূট রাজবংশ। ঠিক আছে? এটা মনে রাখবে, যে রাষ্ট্রকূটরা তৈরি করেছিল, রাষ্ট্রকূট ডাইনাস্টি তৈরি করেছিল। কোনো একটা পার্টিকুলার রাজার আমলে তৈরি হয়নি, এটা অনেকটা দীর্ঘ সময় ধরে হয়েছিল, ওই জন্য মনে রাখতে হবে। আর এটা ব্যাসল্ট পাথর খোদাই করে কিন্তু করা হয়েছিল। এর সাথে আরেকটা তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে অজন্তা। ইলোরার পাশেই আছে অজন্তা, একই ডিস্ট্রিক্টই। ঠিক আছে? তো অজন্তাটাও পরীক্ষায় দিয়ে থাকে, ইলোরা অজন্তা, অজন্তা গুহা। তো অজন্তা কেভ কোথায় আছে? সেম মহারাষ্ট্রে আছে। আর এটা মেইনলি, এখানে 30টি বুদ্ধিস্ট কেভ রয়েছে। এখানে বুদ্ধিজমের যে জাতকের গল্প, ঠিক আছে, সেই জাতকা টেলসের ব্যাপারে বিভিন্ন ধরনের এই রক কাট কেভগুলো তৈরি হয়েছে এর মধ্যে। আর অবশ্যই এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওই জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। আর এটা কোন রাজবংশ তৈরি করেছিল? পার্টিকুলার কোনো একটি রাজবংশ এটা তৈরি করেনি, এখানে কন্ট্রিবিউশন রয়েছে সাতবাহন, তারপরে তার সাথে গুপ্তা যুগেও এখানে কাজ হয়েছিল, তার সাথে যদি বলি চালুক্য, চালুক্য কিন্তু এদেরও পার্টিসিপেশন এখানে রয়েছে। ওকে, তো বুঝতে পারছো মাল্টি ডাইমেনশনাল হিসাবে তোমাদের পড়তে হবে, কারণ এবার খুব টাফ কম্পিটিশন হতে চলেছে। নেক্সট কোশ্চেন, 11 নম্বর, মানব দেহের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? তো মনে রাখতে হবে মানব দেহের কোষে 23টি না 23 জোড়া থাকে। ঠিক আছে? ভুল করেও যদি 23টি করে করে চলে আসো, এটা কিন্তু ভুল হয়ে যাবে, হবে 46টি। 23 জোড়া মানে 46টি। ঠিক আছে? তার মধ্যে 22 জোড়া যেটা থাকে সেটা হচ্ছে, 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম, আর এক জোড়া থাকে আমাদের সেক্স ক্রোমোজোম। ঠিক আছে? এটা ভালো করে মনে রাখতে হবে, এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। তো পরীক্ষায় কোশ্চেনে কি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যান্সার করো। যদি শুধু অটোজোম জিজ্ঞাসা করে তাহলে কিন্তু 22 জোড়াই হবে, মানে 44টি হবে। আর এখানে টোটাল জিজ্ঞাসা করেছে, টোটাল তাহলে 46টি হবে, বা 23 জোড়া থাকলে 23 জোড়া হতো। আর এই এক জোড়া কোনটা? এটা হচ্ছে একটা এক্স এক্স অথবা এক্স ওয়াই হতে পারে। ঠিক আছে? তো ফিমেল হলে এক্স এক্স হবে, আর মেল হলে এক্স ওয়াই হবে। ঠিক আছে? এবার নেক্সট নেক্সট কোশ্চেনে চলে আসি। অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন কি করেছিলেন, কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন ডায়নামাইট। ঠিক আছে? মনে রাখতে হবে ডায়নামাইট।
তো ডায়নামাইট মানে জানোই, বোমের কথা বলা হচ্ছে। তো এটা মেইনলি কি কাজের জন্য তৈরি করা হয়েছিল, যে মাইনিং করা হবে, ঠিক আছে, খনন কার্যে, আর সুড়ঙ্গ তৈরির জন্য, ঠিক আছে, টানেল তৈরির জন্য। বাট পরে এটাকে বিভিন্ন ওয়ারেও ইউজ করা হয়েছিল, ঠিক আছে, যুদ্ধক্ষেত্র। তো মানে মানুষ ভুল কাজের জন্য ইউজ করেছিল, সেজন্য তিনি কিছুটা অনুতপ্ত বোধও করেছিলেন। সেজন্য তার যত রয়্যালটি ছিল, হ্যাঁ, সেটা দিয়ে তিনি স্টার্ট করলেন। মানে তার শেষ ইচ্ছা ছিল সে থেকে একটা, যত আবিষ্কার হবে এই পৃথিবীতে তার জন্য একটা খুব মানে সম্মানীয় পুরস্কার দেওয়া হবে, যেটা আমরা নোবেল প্রাইজ নামে জানি, ঠিক আছে। আর নোবেল প্রাইজ কত সাল থেকে স্টার্ট হয়? 1901 সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া স্টার্ট হয়, এটাও কিন্তু মনে রাখবে। আর নোবেল প্রাইজের উপর কোশ্চেন আসলে পরে আমি ডিটেলসে ডিসকাস করবো, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, ডাইনামাইট তো হয়ে গেল, আলফ্রেড নোবেল তৈরি করেছিল। আর বাকি যে এক্স রশ্মি, সেটা কে তৈরি করেছিল এটাও মনে রাখতে হবে। এটা করেছিল হচ্ছে রন্টজেন, ঠিক আছে, এগুলো পরীক্ষায় অনেকবার দিয়েছে। রন্টজেন। ডিজেল ইঞ্জিন কে তৈরি করেছিল? দেখো, ডিজেল ইঞ্জিন স্টিম ইঞ্জিন দুইজন আলাদা আলাদা, তো নামগুলো একটু মনে রাখতে হবে। ডিজেল ইঞ্জিন তৈরি করেছিল রুডলফ। আর যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে স্টিম ইঞ্জিন, তাহলে অ্যান্সার হয়ে যাবে জেমস ওয়াট, ঠিক আছে, জেমস ওয়াট। আর ডায়নামো, ডায়নামো যে মূল নীতি, সেটা আবিষ্কার করেছিল কে? মাইকেল ফ্যারাডে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবে। তারপর নেক্সট, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, ভিক্টোরিয়া জলপ্রপাত খুব ফেমাস জলপ্রপাত। সেটা কোথায়? এটা হচ্ছে আফ্রিকা, আফ্রিকার মেইনলি দক্ষিণ অংশে অবস্থিত। এটা হচ্ছে জাম্বিয়া আর জিম্বাবুয়ে, ঠিক আছে, জাম্বিয়া অ্যান্ড জিম্বাবুয়ে, এই দুটি দেশের মধ্যে যে একটু নদী চলে গেছে, নদীটার নাম হলো জাম্বেজি। এই জাম্বেজি নদীর উপরে অবস্থিত, ঠিক আছে। আর এটাকে স্থানীয়ভাবে বলা হয়, ভিক্টোরিয়া জলপ্রপাতকে স্থানীয়ভাবে বলা হয়, একটা নাম আছে, নাম হচ্ছে মোসি ওয়া তুনিয়া, ঠিক আছে, যার অর্থ হলো বজ্রধ্বনি সৃষ্টিকারী ধোঁয়া। মানে খুব এখানে ভিগোরিয়াস আওয়াজ হয়। বজ্রধ্বনি সৃষ্টিকারী ধোঁয়া। আর এটি বৃহত্তম যে জলপ্রপাতগুলো আছে তার মধ্যে একটি পড়ে। আর আরেকটি জানতে হবে, আহ, একটি, এটাও পরীক্ষা খুব দেয়, সেটা হচ্ছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় আছে? এটি বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত, যেটা হচ্ছে ভেনিজুয়েলাতে আছে। আর রিসেন্টলি ভেনিজুয়েলা খুব নিউজেও ছিল, ঠিক আছে। ভেনিজুয়েলার ওই জন্য ক্যাপিটালটাও জানতে হবে আমাদের, ক্যাপিটালটা কি? সেটা হচ্ছে ক্যারাকাস, ক্যারাকাস। ওকে। আরেকটা জলপ্রপাত জানতে হবে, সেটা হচ্ছে নায়াগ্রা। নায়াগ্রাটা কোথায়? এটা হচ্ছে নর্থ আমেরিকাতে, নর্থ আমেরিকা আর কানাডার সীমান্তে। মানে নর্থ আমেরিকাতে, নর্থ আমেরিকা মহাদেশে। আর নর্থ আমেরিকার মধ্যে যদি বলি, ইউএসএ অ্যান্ড কানাডা, এই দুটোর সীমান্তে অবস্থিত, ঠিক আছে। নেক্সট চলে আসি, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে অবস্থিত, সেটি কি? সেটা নাইট্রোজেন। সবার জানা, এটা কত পার্সেন্ট থাকে? অলমোস্ট 78% থাকে। তারপরে থাকে অক্সিজেন 21%, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড থাকে 0.3%। আর যদি বলি কোন নিষ্ক্রিয় গ্যাসটি সব থেকে বেশি থাকে, নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে আর্গন, যার সিম্বল হচ্ছে এয়ার। ওকে, এটা মনে রাখতে হবে। নেক্সট চলে আসি, আজকের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে সিএনজি। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। আর যখনই থাকবে ন্যাচারাল গ্যাস, এর মধ্যে কি থাকবে? মিথেন, ঠিক আছে, মিথেন গ্যাস থাকে, যার ফর্মুলা হচ্ছে CH4। ওকে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। আর একটা তোমরা জানো, এলপিজি, যেটা আমাদের বাড়িতে রান্নার জন্য ইউজ হয়, সিলিন্ডার, সেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। এটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যার মধ্যে কি থাকে?
মেইনলি দুটো গ্যাস থাকে, সেটা হচ্ছে বিউটেন আর প্রোপেন। আর বিউটেনের পরিমাণটা বেশি থাকে, কারণ একবার কোনো একটা পরীক্ষা এসেছিল যে কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে, বিউটেন বেশি থাকে, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা হয় এলএনজি। এলএনজি কি? ওই একই জিনিস, লিকুইড ন্যাচারাল গ্যাস হবে এটা, সরি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এর মধ্যে কি থাকে, যেহেতু ন্যাচারাল গ্যাস এখানে মেইনলি মিথেন থাকে, ঠিক আছে? মিথেন ছাড়াও প্রোপেন বিউটেন থাকে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কিভাবে পড়তে হবে। প্রিভিয়াস এর কোশ্চেনগুলো শুধু অ্যান্সার পড়লে হবে না, তার পাশাপাশি যে এক্সট্রা ইনফরমেশন সেগুলো তোমরা রপ্ত করে নেবে। আর তোমাদের যদি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো। নেক্সট ভিডিও শীঘ্রই আসবে। আর আমরা কিছু মক টেস্টের সিরিজও নিয়ে আসবো বিভিন্ন সাবজেক্টে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, পড়াশোনা করো। ঠিক আছে, থ্যাংক ইউ।